নমস্কার। আমরা আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আলাপচারিতার পঞ্চম পর্বে। ছন্দতীর্থ চুঁচুড়ার পক্ষ থেকে যারা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। এবং সবচেয়ে বড় কথা যে এমন একটা মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্ত বলা যেতে পারে, যে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনায় আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আপনাদের নিয়ে এসেছি। এবং এমন একজন বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম যিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনি আর কেউ নন, প্রখ্যাত কবি অংশুমান কর। আমরা ছন্দতীর্থের পক্ষ থেকে তাকে এবং সমস্ত দর্শক বৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কবিকে। আপনাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই যে কথা আপনি বললেন যে দেবীপক্ষের সূত্রপাত এবং পিতৃপক্ষের যে অন্ত, সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। পুজো আসছে, শারদ শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আশা করি সামনের প্রায় 1 ঘন্টা সময় আমাদের গল্পে কবিতায় কেটে যাবে। অবশ্যই অবশ্যই, এবং আশা করি সেটুকু সবাইকে আমরা সঙ্গে পাবো, কাছে পাবো। এমন একটি সময়ে আমরা রয়েছি এবং অনলাইন প্রোগ্রাম করতে কিছুটা বাধ্য হচ্ছি, কারণ কি ইচ্ছে থাকলে উপায় নেই মানুষের সামনাসামনি কাছাকাছি সহজে পৌঁছে যাওয়ার। সেটা আমরা অতিক্রম করার চেষ্টা করছি এইভাবে, এই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে। এবং মানুষের সাড়াও সেখানে অনেক অনেক বেশি পাওয়া যাচ্ছে একইভাবে। এটার জন্য আমরা সমস্ত মানুষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাহিত্য এবং কবিতা এবং তার সঙ্গে বাচিক শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের যে বোধ, মানুষের যে শিল্প চর্চা, এবং তার মধ্যে দিয়ে কবির লেখনী, কবিতা সৃষ্টি এবং স্রষ্টার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে আবার প্রাণদান করার মধ্যে দিয়ে বাচিক শিল্পের যে ভাবনা, সেটা আমরা চেষ্টা করি। কবিদের কতখানি কাছে পৌঁছতে পারি জানি না, কিন্তু কবিদের সৃষ্ট যে কবিতা, অর্থাৎ যে পারফর্মিং আর্ট ইংরেজিতে যেটাকে বলে, যে তার মধ্যে দিয়ে তার যে সৃজনশৈলী, তার কাছে সেটিকে বারবার পঠন পাঠনের মধ্যে দিয়ে পৌঁছে গিয়ে তাকে অভিব্যক্তি এবং আমাদের কণ্ঠশৈলী দিয়ে সাধারণ মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছানোর চেষ্টা করা, এটাই আমাদের মূল কাজ। তো আজকে আমরা যে মানুষটিকে পেয়েছি, সেই মানুষটি অর্থাৎ অংশুমান কর। তিনি জন্মেছেন বাঁকুড়া জেলায়, বাঁকুড়া জেলার বেলিয়াতুরে। এবং তার পরবর্তীকালে তার যে সাহিত্য, মূলত তিনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ইংরেজিতে অধ্যাপনা করছেন, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি যে রয়েছেন, যে বিভাগে, ইংরেজি বিভাগে, সেখানে থেকে বহু মানুষকে তিনি শিক্ষাদান করছেন, বহু ছাত্রছাত্রীকে শিক্ষাদান করছেন। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে, এই ধরনের একটা সাহিত্যের মধ্যে থেকে পাশাপাশি বাংলা সাহিত্যে এবং বাংলা কাব্য জগতে তার যে অসাধারণ সৃষ্টি, কবিতা, উপন্যাস, গ্রন্থাবলী, দুটি যে বিষয়, এই বিষয়ের মধ্যে তার যে সমানভাবে বিচরণ, এটি সত্যিই আমাদের কাছে গর্বের বিষয়। বাঙালি হিসাবে, আমরা বাঙালি হিসেবে বহু কবিকে পেয়েছি যাদেরকে আমরা এখনো গর্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বিশ্বের দরবারে আসীন করতে পেরেছি। তো আমরা এই মানুষটির কাছে শুনবো। যে আমি একটা প্রশ্ন রাখছি যে আচ্ছা অংশুমান বাবু, আপনি তো ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা সেই সাহিত্যের মধ্যে অধ্যাপনা করছেন, তো বাংলা ভাষায় বা বাংলা কাব্য জগতে বা বাংলা কবিতা সৃষ্টির জন্য বা লেখা, এই বিষয়টা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করলো, বা আপনি এর মধ্যে হঠাৎ করে ইংরেজি থেকে বাংলার যে বিষয়টা, সেটা আপনাকে কিভাবে টানলো, এটুকু যদি আপনি বলেন। আচ্ছা, আশিস বাবু, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। ব্যাপারটা আসলে ঠিক উল্টো। তার কারণ ইংরেজি তো আমি পড়তে শুরু করি, মানে সাহিত্য, ইংরেজি সাহিত্য যা বোঝায়, ইংরেজি তো ছোটবেলা থেকেই সবাই পড়ি, আমরা পড়তাম সেরকম, কিন্তু সাহিত্য পড়তে শুরু করি তো যখন আমি কলেজে ভর্তি হই, যখন অনার্স নিই তখন।
কিন্তু তার আগেই তো আমি বাংলা লেখা শুরু করেছি। তার আগেই আচ্ছা। আমি প্রথমে গল্প লিখতাম, যখন স্কুলে পড়তাম একটা দুটো কবিতাও লিখেছিলাম। ক্লাস 11-এ পড়ার সময় থেকে আমি খুব মানে সচেতনভাবে কবিতা লিখতে শুরু করি। তো কাজেই আমি যখন কলেজে ইংরেজি অনার্স নিচ্ছি, তখন বরং যে যে বিষয়টি আমার পরে পেশা হয়ে উঠলো, সেটি আমার জীবনে প্রবেশ করেছে বাংলায় সাহিত্য চর্চা শুরু করার পরে। কাজেই আপনি যে প্রশ্নটা করলেন সেটা ঠিক, তার উত্তরটা ঠিক উল্টো। উল্টো। ঠিক। এবং আরেকটা কথাও বলি, এখানে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে এই যে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমার নিজের মনে হয় যে, সেটা হচ্ছে এই যে, এই মানে এই দুটোর মধ্যে কোনো সেই অর্থে বিরোধ আছে বলে মনেও হয় না, বরং আমি বলবো যে ইংরেজি ভাষা সাহিত্য আহ, পড়তে গিয়ে, যাকে আমরা পিওরলি এখন বলি ব্রিটিশ লিটারেচার, তাতে তো আর আমরা আটকে থাকিনি, সীমাবদ্ধ থাকিনি। আরো অন্যান্য নানা জায়গার কবিতা পড়েছি, ভারতবর্ষের বিভিন্ন ভাষায় লেখা কবিতা ইংরেজি অনুবাদে পড়েছি, নিজে বাংলায় অনুবাদ করেছি, সম্পাদনা করেছি। এই অভিজ্ঞতাগুলো মানে একেবারে ব্রিটিশ কবিতা থেকে আমি যে খুব অনুপ্রাণিত হয়েছি এমনটা বলবো না, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মানে ক্ষেত্রে বিভিন্ন ভাষায় যে কবিতা লেখা হয়, যেগুলো আমি ইংরেজি অনুবাদের মাধ্যমে পড়তে পেরেছি, এবং সেটা ইংরেজি সাহিত্যকে বিষয় হিসেবে নিয়েছিলাম বলেই সম্ভব হয়েছে, সেইটা তো আমার কবি জীবনকে অনেকখানি ডেফিনেটলি মানে ইনফ্লুয়েন্স করেছে, এটা আমাকে বলতেই হবে। দ্বিতীয় যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমার ইংরেজি সাহিত্য পড়তে আসাটাও কিন্তু খুব আকস্মিক। এই কারণে বলছি আকস্মিক, যে আমার জেঠু ছিলেন হাই স্কুলের শিক্ষক, আমাদের পড়াশুনোর অনেকটা বিষয় তিনি দেখতেন ছোটবেলা থেকে। আমার বাবা ছিলেন একজন করণিক বাঁকুড়া মেডিকেল কলেজের। তো ওরা চাইতেন যে আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিই এবং ডাক্তার হই। পড়াশোনায় খুব একটা খারাপ ছোটবেলা থেকে ছিলাম না, যে কারণে ওদের এরকম একটা আশা ছিল। একদম প্রাথমিক স্তরে আমারও আশা ছিল, কিন্তু তারপরে একটা সময় আসে কবিতা লেখা শুরু করার পরে, এবং আমি সক্রিয়ভাবে রাজনীতিতেও জড়িয়ে পড়ি। একটা পর্ব ছিল আমার জীবনের, যেটা অনেকেই হয়তো জানেন না, যখন আমি সম্পূর্ণভাবে পড়াশোনা থেকে মুক্তি নিয়েছিলাম, ছেড়েই গেছিলাম পড়াশোনা, যে আর পড়াশোনার জগতে আমি থাকবো না। তো এবং তারপরে আমার ভাই, যে ভাইকে আমি কিছুদিন আগে হারিয়েছি, তার নাম অনির্বাণ কর, সেও কবি, কবিতা লিখত। প্রায় 2 বছর কোমায় থাকার পর কোভিড আক্রান্ত হয়ে আমার ভাই চলে যায়। সে আমার একদম পিঠোপিঠি ছিল। তো সে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, তখন আমার মনে হয় যে মানে ভাইও এইচএস পাস করে যাবে, আর আমি ছিলাম স্কুলের ফার্স্ট বয়, তো আমি হায়ার সেকেন্ডারি পাস করব না। তখন আমি মানে ওই ফর্ম ফিল আপ করি, এবং ওই 3.5-4 মাসের একটা উদ্যোগ নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই। রেজাল্টটাও খুব একটা খারাপ হয়নি। তখন আমরা বাঁকুড়া থেকে আমার বাবা পুরুলিয়ায় ট্রান্সফার হয়ে যান, হেলথেরই ফুড ডিপার্টমেন্টে একজন অফিসার হয়ে একটা পরীক্ষা দিয়ে সেই চাকরি বাবা পেয়েছিলেন শেষ জীবনে। তার কয়েক বছর পরেই বাবা চলেও যান, মারা যান। তো তখন আমি ঠিক করি যে যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম এবং ভালোই রেজাল্ট হয়েছিল, আমি ঠিক করি যে না, আমি ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, বাংলা নিয়ে পড়বো। তো সেটাতে আমার জেঠু তখন হাল ছেড়ে দিয়েছেন, কেননা জেঠুর ধারণা হয়েছিল যে আমি মানে কোনো কথাই শুনিনি। আমার বাবা তখন আমাকে একটা কথা বলেছিলেন যে দেখ, যদি সাহিত্য নিয়ে পড়তে চাস পড়। আমি খ্রিস্টান কলেজ 11-12 পড়েছিলাম। আমি একজন দুজন মাস্টারমশাইয়ের নামও বলবো, প্রভাত বাবু, হ্যাঁ, স্বপন বাবু, এরা বাংলার শিক্ষক ছিলেন। ওরা আমার বাংলা লেখা থেকে খুব আমাকে উৎসাহ দিতেন। আমি কবি ঈশ্বর ত্রিপাঠীর কথা বলবো, কবি রূপাই সামন্তের কথা বলবো, এরাও খ্রিস্টান কলেজে আমাদের অধ্যাপক ছিলেন, একজন বাংলার, একজন অর্থনীতির। তারাও আমাকে কবিতা লেখার ব্যাপারে খুব উৎসাহ দিতেন। তো এরা আমাকে প্রায় সকলে বলেছিলেন যে তোমার সাহিত্য নিয়ে পড়া উচিত। সেই সময় যখন আমি খ্রিস্টান কলেজ 11-12 পড়ছি, খ্রিস্টান কলেজেও ক্লাসের আমি ফার্স্ট বয় ছিলাম, যদি শেষ পর্যন্ত আমি পরীক্ষায় দিইনি। তো এগুলো তো তুচ্ছ কথা আর কি, নিজের সম্বন্ধে বলতে ভালো লাগে। যেটা আমি বলতে চাইছিলাম যে আমার বাবা আমাকে তখন খুব চাপ দেন যে যদি সাহিত্য নিয়ে পড়িস তাহলে ইংরেজিটা পড়, কেননা বাংলাটা তো তুই এমনিই পড়তে পারবি। ইংরেজিটা পড়লে যেটা তোর লাভ হবে যে আরো অনেকগুলো সাহিত্য অনুবাদের মাধ্যমেও পড়তে পারবি, কেবল ব্রিটিশ। সেটা খুব সত্যি কথা। আমি তখন এই পরামর্শটা গ্রহণ করি এবং জেকে কলেজে ইংরেজি নিয়ে ভর্তি হই। তো এটা গেল প্রাথমিক পর্ব। কাজে আপনার প্রশ্নের আবার অনেক কথা বলে ফেললাম, আমার একটা বদভ্যাস আছে আসলে। মাস্টারমশাইদের এটা একটা রোগ, মানে তারা কথা বলতে শুরু করলে থামেন না। আমার ভালো লাগছে, কারণ আমি প্রশ্নটা করেছিলাম আপনার, মানে কি বলবো,
যে ধাপে পরে এসেছেন সেই ধাপ থেকে আপনি এটা এলেন কি করে, সেই হ্যাঁ, প্রশ্নটা সঠিক নয়। সেটা হচ্ছে হ্যাঁ, আপনার প্রথম থেকে কি নিয়ে শুরু করেছেন সেই জায়গাটাই হ্যাঁ, সঠিক উত্তর। এটা ঘটনা। সেটাই তাই। হ্যাঁ, ঘটনা। আর আজকে আপনি পরবর্তীকালে ধরুন সাহিত্য, বিভিন্ন শুধু কবিতা নয়, উপন্যাস ইত্যাদি, মানে সবচেয়ে বড় বোধহয় একটা এফেক্টিভ, মানে মানব জীবনের যে একটা কথাই বলে না, গানে যেমন আছে জীবনমুখী, তেমনি আমি হুম। বিনয় মজুমদার বলছি, এই যে রচনা, এই যে না, উপন্যাস, আমি আমি ওটার নাম আমি বিনয় মজুমদার, বলছিটা নেই। ও আমি বিনয় মজুমদার, হ্যাঁ বলছি, হুম, এটা নেই, আমি বিনয় হুম, মজুমদার, হ্যাঁ হ্যাঁ। হুম। তো ওইটা এত সুন্দর সাবলীল ভাবে মানুষের জীবনের মুখটাকে তুলে ধরেছে। এটা ঘটনা যে বাস্তব একটা জায়গা থেকে আপনি কিভাবে সেটিকে প্রাঞ্জল ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এটা সত্যি খুব ভালো। ওই আচ্ছা, ওইটার যে প্রেক্ষাপট, ওটার কি কোনো নিশ্চয়ই একটা সৃষ্টির পেছনে একটা কোনো ঘটনা থাকে, সেটার ঘটনাটা কিছু আছে, কোনো বিপ্লবী বা কোনো ধরনের সংগ্রামী মানুষ, এই ধরনের কিছু? না, সেরকম না। আমি এটা বলি, এটা আমার ওই আমি বিনয় মজুমদার বইয়ের শেষের অংশে লেখাও আছে, এবং তারপরে আমি প্রতিদিন পত্রিকায় একটা ফুল পেজ একটা লেখা লিখেছিলাম। ওরা আমাকে লিখতে বলেছিলেন এই উপন্যাসটা আমি কিভাবে লিখলাম, সেই আহ, বিষয়টি পাঠকের সামনে তুলে ধরার জন্য। আমি আসলে আহ, জীবনানন্দ দাশকে নিয়ে একটি উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আচ্ছা। তখন আহ, যে যে বছরের ঘটনা বলছি, সে বছরের দেশ পত্রিকার যে বইমেলা সংখ্যা হয়, মানে বই পড়ার সংখ্যা, সেখানে নানা লেখক কবিরা, আহ, আহ, তাত্ত্বিকরা, চিন্তকরা তাদের পড়া কিছু বইয়ের কথা লেখেন, বিস্তারে যান। তো সেই সংখ্যাতে আমিও লিখেছিলাম। আর আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক প্রচেত গুপ্তও লিখেছিলেন। তো তিনি একটি উপন্যাসের কথা লেখেন, তখনও সেই উপন্যাসটি আমি পড়িনি, পরে পড়েছি। উপন্যাসটি হচ্ছে একজন কমলা লেবু। নামটি অদ্ভুত, কিন্তু এই উপন্যাসটি আচ্ছা, হ্যাঁ। জীবনানন্দ দাশের জীবন নিয়ে লেখা। তো আচ্ছা। তখন আমি খুব ভেঙে পড়ি। এই কারণে ভেঙে পড়ি, প্রচেতধার লেখাটা পড়ি, উপন্যাসটি না পড়ি, যে আমি যেভাবে জীবনানন্দ দাশকে নিয়ে এগোবো ভাবছিলাম, আমি দেখি যে এই উপন্যাসটিতে, তখন আমি উপন্যাসটি পড়িনি, প্রায় সেভাবেই জীবনানন্দ দাশকে, তার জীবনকে, তার কবিতাকে ট্রিট করা হয়েছে। তখন আমি প্রচুরদাকে ফোন করি, যে জানো তো আমি এরকম এর একটা বিষয় নিয়ে ভাবছিলাম, তো এরপর আমি কি করবো, আমি অনেক দূর গবেষণাও করে ফেলেছি। প্রচেতদা তখন আমাকে বলে যে আরে তুমি এইসব নিয়ে এত চিন্তিত হলে চলবে, তোমার সামনে একজন মানুষ রয়েছেন এত বড় যার জীবন, এত বিচিত্র যার জীবন, বিনয় মজুমদার। তো তুমি তাকে নিয়ে, এত বড় কবিও বাংলা ভাষায় জন্মাননি, খুব কম জন্মেছেন, জন্মাননি বলবো না, খুব কম জন্মেছেন, এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ অবস্থায় মারা যান, তার জীবন নিয়ে লেখো। তখন আমার মনে হয় তাই তো, বিনয় মজুমদার আমার খুব প্রিয় কবি। আমি যখন 11-এ পড়ি, তখন আমাকে আমার এক অগ্রজ দাদা অনিন্দ রায় উৎপল কুমার বসু এবং বিনয় মজুমদারের কবিতা প্রথম পড়িয়েছিল, এবং আমি মুগ্ধ হয়েছিলাম। তো আচ্ছা। খুব প্রিয় কবি বিনয় মজুমদার আমার। তখন আমি ঠিক করি, হ্যাঁ এটাই আমি পড়ব। এরপর আমি আমার মতো করে গবেষণা করতে শুরু করি, এবং যেহেতু জীবনানন্দ দাশ আমার মাথায় ছিলেন, এবং বুঝছি। অনেকখানি জীবনানন্দ দাশ দ্বারা বিনয় মজুমদার প্রভাবিত হয়েছিলেন। ওর একটি বই আছে, তার নাম ধূসর জীবনানন্দ, জীবনানন্দকে নিয়ে ওর লেখা কবিতা আছে। তো তখন আমি ঠিক করি যে এই উপন্যাসে জীবনানন্দও থাকবেন। এবং আপনি যেটা বললেন যে বাস্তব মানে জগৎকে ধরে থাকা, পুরোটা তো সেটা নয়। এই উপন্যাসে 3টি স্তর, একটি স্তরে জীবনানন্দের সঙ্গে বিনয় মজুমদারের একটি কাল্পনিক কথোপকথন চলে, সেখানে তাদের জীবন থেকে শুরু করে সমস্ত কিছু, লেখা, সাহিত্য, কবিতা নিয়ে, তার গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করেন, সেটি কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। যদিও সেখানে যে প্রশ্নগুলি এসেছে, যে প্রসঙ্গগুলি নিয়ে ওরা কথা বলছেন, সেই প্রশ্ন এবং প্রসঙ্গগুলি কিন্তু আমি গবেষণা করেই খুঁজে বের করেছিলাম। তো এটার পেছনে আমার পরিশ্রম হয়েছিল, অনেকখানি পড়াশোনা করতে হয়েছিল, কিন্তু একটা ঘোরের মধ্যে আমি উপন্যাসটা লিখেছিলাম, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি উপন্যাসটা শেষ করতেও পেরেছিলাম। এইটা হচ্ছে আচ্ছা, এই আচ্ছা। উপন্যাস। আরো অনেক হ্যাঁ, মানে বিষয় আপনাকে আছে, টেনে কিন্তু নিয়ে গেছে আর কি রচনাটা, হ্যাঁ, রচনাটার মধ্যে আপনাকে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, আমার যে শেষ উপন্যাস প্রকাশ পেয়েছে সুনীলদার জীবনকে নির্ভর করে, সাথীদিয়ার সুনীলদার কথোপকথন, সপ্তর্ষি প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে, পারিজাতে প্রহরে প্রহরে। পারিজাতে হচ্ছে যে বাড়িটায় ওরা থাকতেন, সেই বাড়িটার নাম। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই উপন্যাসটিও আমি মাত্র 7 দিনে লিখেছি। গবেষণা করেছি অনেক দিন, কিন্তু মাত্র 7 দিনে আমি লিখেছি। লেখা যখন আসতে থাকে, মানে একটা স্রোতের মতো আমাকে ভাসিয়ে নিয়ে যায়, তখন তার উপরে যে খুব একখানা সচেতন নিয়ন্ত্রণ থাকে তা নয়। তবে আমি উপন্যাস লেখার ক্ষেত্রে আগেই আমার স্ট্রাকচারটা আমি অনেকখানি ভেবে নিই, যে আমি কিভাবে এগোবো।
তো সেটা আমি বিনয় মজুমদারের ক্ষেত্রেও আমি খুব ঠান্ডা মাথায় বেশ কয়েকদিন ভেবে প্রায় অঙ্ক কষার মতো গাণিতিক নিয়মেই বলতে পারেন যে আমি স্ট্রাকচারটা ঠিক করেছিলাম যে আমি এইভাবে যাব, এবং সেভাবেই আমি উপন্যাসটি লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো এই বিনয় মজুমদার বিষয়টা আমি তুললাম ঠিকই, কিন্তু আপনার যে ভাবনা, যে জায়গা থেকে অনুপ্রাণিত হলেন, তারপরে যেটা আপনি তৈরি করলেন, সেটা সত্যি খুব ভালো লাগলো জানতে পেরে। কারণ এটা তো অনেকের কাছে অজানা না, সবাইকার কাছে হুম তো বিষয়টা সহজভাবে হুম পৌঁছয়নি। অবশ্যই বইটার হুম হ্যাঁ কিছুটা প্রেক্ষাপটে আপনি এগুলোকে লিখেছেন, খুবই ভালো কথা। তো আমি, আমার মনে হয় কথা চলবে, মাঝে মাঝে একটু কবিতা হোক। তো আমি হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে আপনাকে অনুরোধ করব, আপনি প্রথমে একটা কবিতা পাঠ করে আমাদের শোনান, তারপরে আমরা কথা বলতে বলতে কবিতা এবং পারস্পরিকভাবে এভাবে আলাপ আলোচনা চালিয়ে যাব। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আমার শেষ যে কবিতার বই সেটিও সপ্তর্ষি প্রকাশন থেকেই প্রকাশ পেয়েছে কিছুদিন আগে। সেই বইটির নাম মৃত অশ্বের সওয়ার। তো এই বই থেকে আমি একটি কবিতা পড়ছি, যে কবিতাটি আসলে আহ, গত বছর পুজোর আগে আমি লিখেছিলাম। এই তো দেবী পক্ষের সূচনা, হুম। তো সেই জন্য আমার এই কবিতাটি দিয়ে শুরু করতে ইচ্ছে হচ্ছে। এই কবিতায় শিরোনাম মা। শিব তাকে দিয়েছিলেন ত্রিশূল, ইন্দ্র বজ্র, বিষ্ণু চক্র, আরো নানা দেবতা অস্ত্র নানা রকম, তবেই তিনি হয়েছিলেন দুর্গতি নাশিনী। কিন্তু এই মায়ের কোনো অস্ত্র নেই, আছে এক ঢাল, যার নাম ধৈর্য আর অফুরন্ত সাহস, যার উৎস হীরের চেয়েও দামি এক খনি, মমতার। এই সাহসে ভর করে আর ওই ঢাল নিয়েই তিনি লড়াই করছেন, সেবা করছেন কোমায় থাকা ছেলের। শিখে নিয়েছেন খানিকটা নার্সিং, তাই এখন তিনি রাইলস টিউবে ঢেলে দিতে পারেন তরল খাবার, দিতে পারেন ব্যাক কেয়ার। ফিজিওথেরাপিস্ট না এলে নিজেই ম্যাসাজ করে দেন পুত্রের হাত আর পায়ের নিস্তেজ মাসল। দুর্গতি নাশিনীর কোনো অবসাদ ছিল না, কিন্তু এই মাকে লড়াই করতে হয় অবসাদের সঙ্গেও। মাঝে মাঝে তাঁর অশ্রুকে মনে হয় হোয়াং হো, এই বুঝিছে ভাসিয়ে দিল সুখী মানুষদের ঘরদোর বিছানাপত্তর। কিন্তু ওই মমতার খনি থেকে তুলে আনা দুর্মর সাহসে ভর করে তিনি নিজেই হয়ে দাঁড়ান বাঁধ, আটকান জলস্রোত, তাড়ান অবসাদ, আবার শুরু করেন যুদ্ধ। এই মাকে দুর্গার সঙ্গে তুলনা করলে দুর্গাই লজ্জা পান। অসাধারণ। এই আচ্ছা, এটা কবিতাটি আমার কিও মাকে নিয়ে। আমি হ্যাঁ, আমার সেটাই বলতে মাকে নিয়ে যাচ্ছিলাম যে লেখা। আপনার নিজের আমার জীবন, মানে যখনই আপনার ভাইয়ের কথা বললেন, হুম। তখনই আমি বুঝতে পারলাম যে এখানে আপনার নিজের মাকে আপনি সত্যি এই দুর্গা কবিতাটা এই কবিতাটা যখন আমি লিখেছি তখন আমার ভাই জীবিত, কিন্তু কোমায় আছে, এখন আর সে নেই। হ্যাঁ, সে তো বললেন। যাক, আমরা, তিনি যেখানেই থাকুন যেন শান্তিতে থাকেন, এটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এছাড়া তো আমাদের করণীয় কিছু নেই। যিনি চলে যাবেন তার জন্য তো আমাদের ওইটুকুই। যাই হোক, উম, প্রথমেই এমন একটা লেখা, এত মানে মনকে নাড়িয়ে দিয়ে যায় এমন একটা লেখা আপনি আমাদের শোনালেন। যাই হোক, এখন আমাদের সবসময় মনে হয় যে আমরা যারা বাচিক শিল্প নিয়ে কাজ করি, তারা নিজেরাও একটু কবিকে সামনে রেখে কোন একটা কবিতা বলি, এরকম ইচ্ছে তো জাগে। হ্যাঁ, তো বলুন, নিশ্চয়ই, কেন? হ্যাঁ। সেই জন্য আমার খুব ইচ্ছে করছে মাঝে মাঝে কিছু কবিতা আপনার সঙ্গে সঙ্গেও আপনার নিজের কাছে পৌঁছে দেওয়া। আহ, আমি প্রথমে, আপনি যখন এই জীবন সম্পর্কে একটা কথা বললেন বা মা দুর্গাকে নিয়ে, মায়ের, সত্যি মা মানেই তো মা দুর্গা। হুম। আপনার একটি ছোট্ট কবিতা, জীবন। জীবন থেমে যায় যখন একজন মানুষের জীবনে দু একজন থাকে না। কারাই এ দু একজন? তারা যারা তার কবিতা পড়ে,
গান শুনে হাততালি দেয়, যাদের সঙ্গে ডুয়ার্সের জঙ্গলে হাড় ঝিরঝিরে চাঁদের আলোয় জাপানি চিত্র আঁকা চায়ের পাত্রে সে চুমুক দিয়েছিল, তারা? না, জীবন থেমে যায় যখন একজন মানুষের জীবনে সেই দু একজন থাকে না, যারা বৃষ্টির মধ্যে সে কাঁদলেও ঠিক চিনতে পারে কোনটা বৃষ্টির ফোঁটা আর কোনটা তার চোখের জল। এই কবিতাটি আমার খুব ভালো লেগেছে, ছোট্ট কবিতা, আপনি কিন্তু পড়লেনও খুব সুন্দর। সকলে তো কবিতা ধরে পড়তে পারে না, অর্থ ধরে সবসময়। খুব সুন্দর পড়েছেন, ধন্যবাদ তো আপনাকে। চমৎকার। মানে আপনার এই ছোট্টই হোক বা একটু বড়ই হোক, কবিতা যেন আমাদের টেনে নিয়ে যায়, এবং তার জন্যই বোধহয় আমরা পড়তে পারি, কারণ আমাদের তো সেইটুকুই সম্বল যে কবি যদি তার লেখনীর মধ্যে দিয়ে না সৃজনশীলের আসলে মধ্যে দিয়ে হুম, হুম। আসলে আমি এটা লেখার অনেক রকমের প্রক্রিয়া আছে, কিন্তু আমি সাধারণত আহ, এমন কিছু লিখি না যা আমি আমার অভিজ্ঞতায় কখনো অনুভব করিনি বা যা আমি দেখিনি। সেই কারণে হয়তো কোথাও মানে পাঠকের সঙ্গে একটা সংযোগ হয়ে যায়। তো সেটা সত্যি আপনি তাই। প্রশংসা করছেন, আবার আপনি প্রশংসা করছেন, কিন্তু অনেকে আবার এতে ক্ষুব্ধও হন। তারাও আমাকে বলেছেন যে যে তোমার কবিতা এত সহজবোধ্য কেন, এত সহজেই কেন আমি তো বোঝা ভাবতে যায়। পারিনি এরকম। আছে কেউ কেউ আছেন কবিদের মধ্যে, কেউ কেউ আছেন এটা এরকম, তারা থেকেই আমার যায়, জানেন তো। হুম, এটা না থেকেই যায়। না না না, সবসময় যে থাকতেই হবে তা না। আমি পাঠক হিসেবে খুব উন্মুক্ত, আমি হয়তো লিখি একরকম, কিন্তু এমন অনেক কবিতা আছে যা হয়তো বাচিক শিল্পীরা আবৃত্তি করতে পারবেন না, কেননা মঞ্চ একটা অন্য জিনিস ঠিক। দাবি করে। কিন্তু সেই জন্য সেই কবিতার মহত্ব কণামাত্র নষ্ট হয় না। সেই কবিতা একাকী পড়বার, এবং সেই কবিতার সঙ্গে আমরা বসবাস করি দীর্ঘদিন, নির্ভীত বসবাস। তো সেটা হয়তো মঞ্চে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো কবিতা নয়, এবং সেই কবিতার ধারাটিও বাংলা ভাষায় খুব ঋদ্ধ, খুব পুষ্ট একটি ধারা, সেটিও আমাকে মানতেই হবে। অংশুমান বাবু, আপনি ঠিকই বলেছেন। বিষয়টা বাচিক শিল্পের ক্ষেত্রে এবং বাচিক শিল্পীদের কাছে সেই কবিতাগুলি মূলত আমরা নির্বাচন করি, হুম যেটা সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে খুব সহজ হুম সাবলীল ভাষায়। হুম কবিদের সৃষ্টি বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে, বিভিন্ন ভাষা মূলত শক্ত এবং হুম সহজবোধ্য দুটো তফাতের কথা বলছি। হুম হুম সেক্ষেত্রে হুম আপনি যেটা বলেছেন, অনেক সময় ঋদ্ধ পুষ্ট এই ব্যাপারগুলো থাকে, কিন্তু সেটা আবৃত্তি, মানে আমাদের চর্চার মধ্যে আমরা অনেক বাচিক কর্মশালায় ওই কথা বলে থাকি যে হুম আমরা নির্বাচন করি সেই কবিতা যেটা সব হুম স্তরের মানুষের কাছে আমরা সহজে পৌঁছতে পারবো। এটাই তো আমাদের হুম কাজ। এরকম যদি হুম হয়, কিছু মানুষকে দুর্বোধ্য কবিতা শুনিয়ে দিলাম, তারা বুঝতে না পেরে চলে গেল, আর কিছু হুম কবিতা কিছু মানুষ বুঝলো, এটা তো আমাদের কাজ নয়। মানুষের কাছে হুম। পৌঁছানোটাই আমাদের কাজ। সুতরাং এ নিয়ে সেই কিন্তু এই নিয়ে বিতর্ক কিন্তু আছে। বিতর্ক আছে আশিস বাবু। হ্যাঁ, যাক, আজকে আছে এই বিতর্কে আমি প্রবেশ করছি না। তা আছে, তা আছে, তা আছে, ঠিকই বলেছেন। তো সেই সম্পর্ক, সেটাও কিন্তু একটা সম্পর্ক, হ্যাঁ এবং সেই নিশ্চয়ই। সম্পর্ক নিয়ে আপনার একটা কবিতা সম্পর্ক হুম। পড়ছি। হ্যাঁ নিশ্চয়ই। এইমাত্র সে তোমার বন্ধু, আবার পর মুহূর্তেই শত্রু। আজ সে গাছের ছায়া তোমার আশ্রয়, কাল সে তোমাকে ফালা ফালা করবে বলে ধার দিচ্ছে ছুরি। এই তোমার জন্য খুঁজে দিচ্ছে অক্সিজেনের লিড, আবার পর মুহূর্তে কুৎসার কালিতে ঢেকে দিচ্ছে তোমার মুখ। বন্ধু নাকি শত্রু, প্রেমিকা নাকি প্রতিদ্বন্দ্বী, কিছুতেই বুঝে উঠতে পারবো না তোমার ঠিক কি হয় ফেসবুক। এটাই ঘটনা, বাস্তব। জানি না আপনার কেমন লাগছে আমার বলা, কিন্তু আমি না, যতটুকু ভালো বলছি লাগছে, খুব ভালো ততটুকুই। লাগছে। আপনি মানে আমি কবিতাগুলো ধরে প্রশংসা শোনার বলছেন। জন্য ভালো লাগছে বলবেন বলে আমি বলছি না, না কিন্তু না আমি না না, বলছি। আশিস বাবু আপনি হ্যাঁ, অন্তর থেকে বলছেন। কবিতাটার অর্থ ধরে যে কারণে আমি লিখেছি, সেটাকে খুব স্পষ্ট করে শ্রোতাদের সামনে তুলে আনছেন, সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি বুঝতে পারছি। যে খুব ভালো লাগছে আপনার এই ভাবনা। এবার আমি শুনবো আপনার আরো একটি রচনা, মানে আমরা আচ্ছা, আমি সকলেই শুনবো। হুম আমি
কি পড়ি, একটু একটু পুরনো সময়ের একটা হ্যাঁ, কবিতা পড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই। খুব পুরনো না, মোটামুটি পুরনো সময়। একটু সময় দিন। খুব দীর্ঘ কবিতা তো পড়া যাবে না, তো যে কারণে আমি ছোট একটা কবিতা পড়ছি। যেহেতু এই ফেসবুক নিয়ে আপনি একটা কবিতা পড়লেন, তো আমি একটা অন্য বিষয় নিয়ে একটি কবিতা পড়ছি। এই কবিতাটার পরে এই কবিতাটাও অনেকে আবৃত্তি করেছেন, কিন্তু অনেক বিতর্কের মুখোমুখি আমাকে হতে হয়েছিল এই কবিতাটা লেখার জন্য। কেন, সেটা আমি কবিতাটা পড়ে নেওয়ার পরে বলব। কবিতাটার নাম সে একটা দিন। সে একটা দিন ছিল যখন শিরীষ গাছকে দেওয়া কথা শুধু যে শাল গাছের ফুলই রাখতো তা নয়, তিতিরকে দেওয়া কথা রাখতো চড়াই, বেনুবনকে দেওয়া কথা রাখতো দক্ষিণা বাতাস, কোনো এক পূর্ণিমায় দেওয়া কথা রাখতে ঘোর অমাবস্যায় ক্রোশের পর ক্রোশ ধারালো ঘাসের জমি পার হয়ে সুন্দরী ঝর্ণার সামনে ঠিক হাজির হয়ে যেত ঘাই হরিণ। এমনকি মানুষকে দেওয়া কথা রাখতো মানুষ। আজ শুনলে গল্প মনে হয়, কিন্তু খুব বেশি দিন আগের কথা নয় এসব। তখন শুধু যে দিগন্তকে দেওয়া কথা রাখতো আঙিনা, ধুলোকে দেওয়া কথা রাখতো পথ, আর মুহূর্তকে দেওয়া কথা রাখতো অসীম, তাই নয়, মানুষকে দেওয়া কথা রাখতো মানুষ। আজ শুনলে আশ্চর্য লাগে, রূপকথার মতো মনে হয়, কিন্তু খুব বেশি দিন আগের কথা নয় এসব। তখনও কালোর দোকানে পাওয়া যেত মামা চাটনি, কচুরিপানার উপর ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বেড়া ফুলের ওপর এসে বসতো ফড়িং। একদিন রাক্ষসী, একদিন কৃষ্ণ, আর একদিন গোয়ালিনী সেজে দুধের দাম দিয়ে যেত ছিদাম বহুরূপী। তখন ইচ্ছে হলেই মিথ্যে বলতে পারতো না মানুষ। একবার হ্যাঁ বলার পর অনায়াসে পর মুহূর্তেই বলতে পারতো না না। খুব বেশি দিন আগের নয়, এই তো সেদিনের কথা এসব। তখনও মানুষ সত্যি সত্যি হাসতো, সত্যি সত্যি কাঁদতো, সত্যি সত্যিই ঠাট্টা মশকরা করত। তখনও মানুষকে দেওয়া কথা রাখতো মানুষ। তখনও পৃথিবীতে মোবাইল ফোন আসেনি। অসাধারণ। সত্যি, যখন মোবাইল ফোন আসেনি, এখন যেন মোবাইল ফোন এসে কথা সবচেয়ে বেশি মানে না রাখার বিষয়টা বেড়ে গেছে। না, মজাটা হচ্ছে কি, যে এই কবিতাটা লেখার পরে আমাকে অনেকে বলে যে আপনি কি টেকনোলজির বিরুদ্ধে কথা বলছেন, টেকনোলজির না না, বিরোধী। তো তা আসলে ফেসবুকেও তো তাই বলেছি যে ভালো, মোবাইল ফোনের অনেক ভালো দিক আছে। মানে আজকে তো অবশ্যই একটা সময় অবশ্যই। মানে মোবাইল ফোন ছাড়া জীবন আমরা অনেকে ভাবতেই পারি না। কেউ কেউ হুম, এখনো আছেন যারা মোবাইল ফোন ব্যবহার করেন না, এই পৃথিবীতেই সেটা তারা খুব আছেন। কম, খুব কম। হ্যাঁ, কিন্তু কিন্তু এর উপকার অবশ্যই আছে। এই যে অনুষ্ঠানটা আমরা করছি এবং দেখছেন সকলে, তার অধিকাংশই তো হয়তো মোবাইলেই দেখছেন, ফেসবুক হুম, মোবাইলেই করেন হুম, প্রায় সকলে, আমিও তাই করি। তো হুম, এটা কখনো কখনো হয়তো ল্যাপটপ থেকে যাই, কিন্তু অধিকাংশ সময় তো মোবাইলেই করি। তো মোবাইল না মোবাইল। থাকলে তো এই যে বিশ্ব সংসার আজকে হাতের মুঠোয়, আপনি অনলাইন পারচেজ থেকে শুরু করে একটা লাইভ অনুষ্ঠান করা থেকে, সেটা যেমন সবকিছু। সত্যি, তেমন তো বিচ্ছিন্নতাও এসছে, বিচ্ছিন্নতাও এসেছে এর ফলে। এটা তো আচ্ছা, ঘটনা হুম, যে একটা পার্কে বসে থাকা মানে প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে আছে, দৃষ্টি নিবদ্ধ হচ্ছে মোবাইল ফোনে। একটি হুম, ঘরের মধ্যে তিনজন মানুষ আছেন, তিনটি বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করছেন দ্বৈপায়ন অস্তিত্ব নিয়ে। একদম। কাজে এটাও আবার একই সঙ্গে সত্যি, এই যে সংযোগের প্রয়োজনীয়তা যেমন আছে, তেমন সংযোগ এবং আহ, কেবলই নিজেকে ভালোবাসা, এটা কিন্তু মানুষকে মানে বিচ্ছিন্ন করছে। মানে একদিক থেকে পৃথিবীকে সংযুক্ত করেছে, আরেক দিক থেকে আহ, আহ, গ্রাম, তার ভেতরে একটা পাড়া, পাড়ার ভেতরে মানুষকে আলাদা করে, মানে পৃথিবী একদিকে বড় গ্রাম হয়ে গেছে, আবার একটা গ্রামের মধ্যে ওই পৃথিবী ঢুকে গেছে, যার ফলে মানুষ একে অপরের থেকে অনেকখানি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে টেকনোলজি নিয়ে নয়। এই কবিতাটা আমি আক্ষেপ থেকে লিখেছিলাম একটা, এবং সেটা খুব হয়তো একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিল, যাকে বলা হয় ইংরেজিতে এক্সট্রিমিস্ট একটা অবস্থান আমি নিয়ে ফেলেছিলাম, সেটা সত্যি। কিন্তু কখনো কখনো চড়া দাগে শিল্প কথা বলে ওঠে প্রয়োজন হলে, সেটাই চূড়ান্ত সত্য হয়তো নয়। মানে আমার বলার কথাটা এটাই যে টেকনোলজিকে যেন আমরা
মানে ঠিকঠাক ব্যবহার করতে পারি, প্রযুক্তি হ্যাঁ, যেন ঠিক আমাদেরকে শাসন না করে, ঠিক আমরা যেন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক তাই। ইনফ্যাক্ট আপনারা জানেন বোধহয়, আমার একটা লেখাও আছে এটি নিয়ে, যে নোমোফোবিয়া বলে একটা রোগ এসেছে। ডাক্তার এটা ছোট করেছেন একটা টার্ম করে। এই রোগটার একটা স্বীকৃত রোগ, কিন্তু এই রোগটার পুরো নাম হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া, ছোট করে হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, নোমোফোবিয়া। নোমোফোবিয়া, নোমোফোবিয়া। মানে যদি আমার হাতে মোবাইল ফোনটা না থাকে, একজন মানুষ মনে করছেন যে কি যেন একটা নেই, কি যেন একটা নেই, আমি অবসাদে চলে যাচ্ছেন। তো সেইটারও আবার ট্রিটমেন্ট চলছে। মানে এই মেলানো মেশানো সব বিষয়গুলো খুব জটিল। তার একটা দিককে আমি হয়তো স্পর্শ করেছিলাম, সেই জন্য অনেকে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আমি তাদের চেষ্টা করেছিলাম আমার অবস্থানটি পরিষ্কার করার, এই আর কি। না, এটা ঘটনা যে যেমন আমরা রচনা লিখতে গিয়ে সবসময় হুম। গঠন শৈলীর মধ্যে উপকারিতা এবং অপকারিতা, একদম শুধু উপকারিতা হয় না, না, অপকারিতা শুধু হয় না। তো তেমনি এটার ক্ষেত্রে পৃথিবীর কোনো জিনিসই সম্পূর্ণ ভালো আর সম্পূর্ণ মন্দ হতে পারে না। হতে পারে না, হতে পারে না, কখনোই হয় না। সুতরাং এই যেমন এখন এই অতিমারি প্রবাহে আজকে যদি এই মুঠো ফোনটা না থাকতো আমাদের, হুম। তাহলে যতই হোক একটু পড়াশোনার জায়গাটাও তো অন্ধকার হয়ে যেত। নিশ্চয়ই, নিশ্চয়ই, একদমই ঠিক শুধু বলেছেন। পড়াশোনা কেন বলবো, আজকে শিল্প চর্চায় বলুন, আজকে আমরা যেভাবে সবই, কথা বলছি সবই। এটাই বলুন, সবই গোটা বিষয়টা গোটা পাল্টে বিষয় গেল, এবং একদম পাল্টে গেল। নিশ্চয়ই, নিশ্চয়ই, তো সেই নিশ্চয়ই, জায়গাটা তো অস্বীকার করার জায়গা নেই। আপনি যেটা নিশ্চয়ই। বলেছেন, সব ক্ষেত্রেই বিতর্ক থাকে, কিন্তু বিতর্কের হুম, মধ্যে একটা মানে সুসংগঠিত আহ, হুম। কি বলবো উপসংহার আসতে হবে যে হ্যাঁ, কোন হ্যাঁ। জায়গাটা কি কারণে এবং কোনটা ঠিকই, হওয়া ঠিকই, উচিত কোনটা হওয়া উচিত ঠিকই, নয়। ঠিকই, এটা ঠিকই বলেছেন, নোমোফোবিয়া ঠিকই। যে কথাটা বললেন, উদাহরণ ঘটনা, এটার জন্য মানুষ হুম, কিছুটা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার ট্রিটমেন্ট হচ্ছে যে হুম, না, বাবা মাকে তেমন হুম, করে দেখছে, পাশে বাবা মা হয়তো অসুস্থ, ও তোমার টেম্পারেচার কত হুম, বলে আবার পাশে মোবাইলটা একটু দেখে নিলাম হুম, বা হুম, হোয়াটসঅ্যাপে হুম, একটু চ্যাট করে নিলাম। বিষয়টা হুম। হচ্ছে আবার হচ্ছে আবার মোবাইল ফোনটা না থাকলে এই অতিমারির সময় এত মানুষের প্রাণ বাঁচানো হুম যেত না। হুম, অবশ্যই যেত না, অনলাইনে যেভাবে ডাক্তারবাবুরা ট্রিট করেছেন, যেভাবে রেড ট্রিট করেছে, ভলান্টিয়ার্সরা এবং আরো কিছু ভলান্টিয়ার্সরা কাজ করেছেন, একদম একদম সেটারও তো একদম। মূল সংযোগের মাধ্যম ছিল মোবাইল ফোন। মোবাইল, তো একদম তাই তো, হ্যাঁ, কাজেই তাই তো, হুম, অস্বীকার করার জায়গা নেই, ঠিক। না, না, না। যাই হোক, খুব ভালো একটা দিক, এবং সবচেয়ে বড় হচ্ছে আমি একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল যে আপনার ইংরেজি ভাষাতেও কিছু বই আপনি লিখেছেন। তার মধ্যে একটা হুম, প্রথম বই যেটা মানে শুনেছি, যে শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষকে হুম, আহ, মানে মাথায় রেখে আপনার যে হুম, বইটি লিখেছিলেন, সেটা হুম, হচ্ছে ওয়ার্ড এন্ড ট্রুথ, হুম, রিডিং শঙ্খ ঘোষ। এই যে কবিতাটি, এই বইটি, এই বইটির প্রেক্ষাপট মানে আপনি কি নিজের থেকেই মনে করলেন যে কবি শঙ্খ ঘোষের প্রতি একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা, যিনি কিছুদিন আগে চলেছেন, তার লেখনী তো অসাধারণ ছিল। তো আমার তো খুব ভালো লাগে কিছু কিছু আবৃত্তি ওনার খুব ভালোভাবে করতে, মানে বাবু মশাই, তারপরে যমুনাবতী, এইসব কবিতাগুলো তো একটা বলা যেতে পারে ইংরেজি শব্দে হিট, তো অনুষ্ঠানের ক্ষেত্রে খুব প্রয়োগ হয়। তো যাই হোক, কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনার ভাবনার মানে কবি শঙ্খ ঘোষের প্রতি আপনার এতটা অনুরক্ত বিষয় কিভাবে এলো, বা কি করলেন বইটার মধ্যে? না, এটা বলি, এটা আমার লেখা বই না, আমার সম্পাদিত বই এটা। হ্যাঁ, প্রথম কথা। সম্পাদিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে শঙ্খবাবুর কবিতার অনেকের মতো আমিও খুব ভক্ত। আমার সৌভাগ্য হয়েছিল যে তার স্নেহ স্পর্শ আমি ব্যক্তিগত জীবনে পেয়েছিলাম। আমার বাড়িতেও তিনি এসেছিলেন, বর্ধমানের বাড়িতে। আচ্ছা আচ্ছা। খুবই স্নেহ করতেন। তো এই বইটির নির্মাণের একটি প্রেক্ষিত আছে। হঠাৎ করেই আমি করেছিলাম এমনটা না। মিউজ ইন্ডিয়া বলে একটি ইংরেজি সাহিত্যের অনলাইন, ইংরেজি ভাষার একটি অনলাইন জার্নাল আছে। শঙ্খবাবু জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার পর তাঁরা আমাকে অনুরোধ করেন আমি ওই জার্নালের বাংলা যে বিভাগটি, তার সম্পাদনার দায়িত্বে ছিলাম, এখনো আছি। তো আমাকে মানে বাংলা সাহিত্য যেটা ইংরেজিতে অনুদিত হয়ে প্রকাশ পায়, তো আমাকে ওরা অনুরোধ করেন যে ওরা একটি স্পেশাল সেকশন করবেন মিউজ ইন্ডিয়ার একটি সংখ্যা, যার বিষয় শঙ্খ ঘোষ। তো আমি যদি এই কাজটি সম্পাদনার দায়িত্ব নিই, তো সেই দায়িত্বটি আমি নিই। প্রাথমিক মানে একটু জড়তা ছিল, কিন্তু তারপর সম্মতি দিই, এবং আমি ওই জার্নালটির ওই সংখ্যা ওই অংশটির সম্পাদনা করি। এবং তখন থেকেই আমার লক্ষ্য ছিল যে, কেননা কিছু মহা পণ্ডিত মানুষ, বিদগ্ধ মানুষ, চিন্তক এবং কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষার কবি ওই জার্নালে শঙ্খবাবুর উপর লিখেছিলেন,
মানে ওর কবিতার অনুবাদ করেছিলেন ওর জামাতা। ওর বড় কন্যার একটি লেখা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ দিয়ে সেই লেখাটি প্রকাশ পেয়েছিল। অত্যন্ত মানে আমি নিজের কৃতিত্ব নিচ্ছি না, কিন্তু সেই সংখ্যাটির রেসপন্স ছিল অত্যন্ত ভালো মিউজ ইন্ডিয়ার ওই সংখ্যার ওই স্পেশাল ইস্যুটির ওই অংশটির। তখন থেকে মাথায় ছিল যে এটাকে যদি আমি ঠিকঠাক করে আরেকটু মানে ঘষা মাজা করে গোটা বিষয়টিকে একটু সাজিয়ে যদি একটা বই করতে পারি। ওর জামাতা অনুবাদ করেছিলেন ওর কবিতা, এবং তখন আমি বই করার কথা ভাবি, মিউজ ইন্ডিয়ার অনুমতি নিই, স্যারকে জানাই, স্যারেরও সম্মতির একটা ব্যাপার ছিল। তো স্যার যেমন একটু নিরাসক্ত থাকেন সব ব্যাপারেই, সেরকম ভাবেই জার্নালের ওই সংখ্যাটি এবং বইয়ের ব্যাপারেও সম্মতি দেন, মানে কিন্তু সেটা স্যার তো সবকিছু থেকে একটু দূরে থাকতে ভালোবাসতেন, নিজেকে যতখানি আড়ালে রাখা যায়, আবার প্রয়োজনের সময় সঠিক কথাটিও বলেছেন কবিতার বাইরেও। তো সেইটা তখন আমি এটা প্রকাশনার কাজটা হাত দিয়ে আমাকে একটি তরুণ প্রকাশনা সংস্থা বয়সে নবীন বিরুৎ জাতীয় সাহিত্য সম্মেলনী, যারা শান্তিনিকেতনে বসে থেকে কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। এর আগে আমার আরেকটি সম্পাদিত বই ওরা প্রকাশ করেছিল, আমার মনে হয় যে এই বইটি আমি ওদেরকেই দিই, ওরা যত্ন করে করবে, যদিও নবাগত একটি প্রকাশনা সংস্থা, এবং বইটির খুব যত্ন করে করে, এবং বইটির মানে অনেক কিছু তো বিক্রির অনুপাতে মাপা হয়। বইটি কিছুদিনের মধ্যেই প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়, দ্বিতীয় মুদ্রণ বোধহয় শেষের পথে। এবং বইটিতে লিখেছিলেন যারা, ওই যে বললাম স্বপন চক্রবর্তীর মতো পণ্ডিত যিনি কদিন আগে চলে গেলেন, শিবাজী বন্দ্যোপাধ্যায়, এরা লিখেছিলেন। এবং শঙ্খবাবুর বড় কন্যার একটি লম্বা স্মৃতিচারণ ছিল, যেটি একটি অমূল্য লেখা। ওর জামাতা অসম্ভব ভালো অনুবাদ করেছিলেন শঙ্খবাবুর কবিতাগুলো, মানে ওর কবিতা অনেক অনুবাদ করেছেন ইংরেজিতে, কিন্তু ওই রকম অনুবাদ আমি খুব কম পড়েছি। তো সব মিলিয়ে এই বইটি আমি চেষ্টা করেছিলাম খুব যত্ন করে নির্মাণ করার, এবং যারা বইটি প্রকাশ করেছিল তারা খুব যত্ন করে প্রকাশ করেছিল। স্যার খুব অসুস্থ, তখন স্যারের হাতে আমি বইটি তুলেও দিতে পেরেছিলাম অসুস্থ অবস্থাতেও, সেটাও আমার একটা তৃপ্তির জায়গা। স্যার মৃদু প্রসন্নতার একটি হাসি আমায় উপহার দিয়েছিলেন, বিছানায় শুয়েছিলেন তখন তিনি, সেটা আমাকে খুব স্পর্শ করেছিল। এই হচ্ছে ওই বইটির ইতিহাস। এটা তো পরম পাওয়া, মানে এই পাওয়াটাই একটা বিরাট পাওয়া। তো ভালো লাগলো আপনি এত মানুষের সঙ্গে এই যে যোগাযোগ, এই যে তাদের সান্নিধ্য পাওয়া, এটা একটা বিরাট ব্যাপার, যেমন আমি আজকে পাচ্ছি। না ওদের সঙ্গে আমাকে প্লিজ, না ওদের সঙ্গে তুলনা একদমই করিনি, কারণ কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সেইভাবে তুলনা হয় না, বা সেই তুলনার যে স্কেলই বলুন বা ওজনদারি বলুন আমার কাছে নেই। তো যাই হোক, আপনি এখন এই মুহূর্তে আবার আপনার একটি কবিতা আমি আপনাকে এবং সকলকে শোনাবো। কবিতাটির নাম মুক্তি। দূর দেশের বিপন্ন মানুষদের জন্য যখন টিনের কৌটো ঝাঁকিয়ে ট্রেনের এক কম্পার্টমেন্ট থেকে গিয়েছি অন্য কম্পার্টমেন্টে, বা চারজন চাদরের চারটি কোণা ধরে ঘুরেছি রাস্তায়, তখন শুনেছি বিদ্রুপ। শুনেছি কেউ কেউ বলছেন দেশ নয় বিদেশকেই ভালোবাসি আমরা কজন। ওদের দোষ দিই না, নিজেও তো কতবার বিপন্ন বন্ধুর জন্য ঠিকঠাক যা যা করা উচিত ছিল করিনি। হয়তো হয়ে উঠতে পারতাম সোনালি ডানার চিল, কিন্তু হয়েছি রোগা শালিক। তবে আজ ইটালির মুমূর্ষ মানুষের জন্য প্রাণ কাঁদছে, যে বন্ধু কোনোদিন যায়নি ফ্রান্স। সে ভালো থাকো, সে লিখছে ভালো থাকো ফ্রান্স, ভালো থাকো। সাম্রাজ্যবাদী আমেরিকা বলছে দেশে দেশে পাঠাবে ভেন্টিলেটর। লক্ষ লক্ষ অপরিচিত মানুষের জন্য চোখের জল ফেলছে লক্ষ লক্ষ অপরিচিত মানুষ। আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এক একটি অশ্রুবিন্দু হয়ে উঠছে এক একটি মায়াবী মুক্তোর দানা। এইরকম একটা পৃথিবীর কথা আপনি কি কল্পনা করতে পেরেছিলেন মার্কস? ওই দেখুন, গান গাইছেন জন লেনন, গান বাঁধছেন সলিল চৌধুরী, ঢেউ উঠছে, কারাট উঠছে,
আগামী দিন মুক্তির। আমার এই কবিতাটা আপনার খুব ভালো লেগেছে। সে চমৎকার তো পড়েছেন আপনি। ভীষণ ভালো কবিতা, ভীষণ ভালো, মানে একটা বার্তা নিয়ে গেল কবিতাটা। ধন্যবাদ আপনার এটা লেখনীকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। না, বলছি অনেক ধন্যবাদ জানাই আপনাকেও, চমৎকার পড়েছেন এই কবিতাটি। আপনি কবিতাকে মানে স্পর্শ করতে পারছেন, এটা তো মানে সকলে পারেন না, আমি খুব বিনয়ের সঙ্গেই জানাচ্ছি, কেউ কেউ পারেন যারা বাচিক শিল্পের চর্চায় আছেন। এবারে আপনি একটা শোনান। আচ্ছা, আমি আচ্ছা আমি এই একটা কবিতা পড়বো ভাবছিলাম, ওটার বদলে বরং এইটা পড়ি। এটা আমি এক দু জায়গায় পড়েছি এর আগে, কিন্তু আমার ভালোই লাগে এটা পড়তে। এই কবিতাটার নাম হচ্ছে স্মৃতিশক্তি বিষয়ে আরো একটি কবিতা। মনে রাখা বেশ একটা শক্ত কাজ, একটা কঠিন ব্যাপার। কত যে কায়দা করে মনে রাখতে হতো অঙ্কের ফর্মুলা, মনে পড়লেই ঘাম হয়, শরীর আনচান করে, এখনো মাঝরাত্রিরে ভেঙে যায় ঘুম। কাছের মানুষের জন্মদিন মনে রাখার জন্য আগে ক্যালেন্ডারে লাল মার্কা থাকতো, এখন মোবাইলে রিমাইন্ডার। কাপড়ের আঁচলে বেঁধে রাখা গিঁট কতবার যে কালবৈশাখীর হাত থেকে বাঁচিয়েছে টাইটানিক, তার ইয়ত্তা নেই। মোগল বাদশাদের নাম মনে রাখার জন্য সেই চমৎকার ছড়াটি যিনি বানিয়েছিলেন, তার কাছেও তো আমরা প্রত্যেকে ঋণী। মনে রাখা সত্যিই বেশ একটা শক্ত কাজ, একটা কঠিন ব্যাপার গোটা পৃথিবীর কাছে। শুধু অপমানিত মানুষ ভুলে যেতে পারলে বাঁচে। সত্যি তাই, ভুলে যেতে পারলে বাঁচে, কিন্তু সবসময় ভোলা যায় না, এটা আমার না, ধারণা। সেটা তো সত্যি। না, ঠিকই বলেছেন, ভুলে যেতে পারলে বাঁচে, কিন্তু বাঁচে না। বাঁচা বাঁচে না, মানে ওই ওই বাঁচে না। ওই ক্ষত ক্ষত থেকে যায়, ক্ষত ক্ষত থেকে স্থানটা যায়। মানে দগ্ধ স্থানটা থেকেই যায়, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। থেকেই যায়। আমি একটা কবিতা আপনার শোনাচ্ছি, হ্যাঁ, আহ নিশ্চয়ই শোনান। আমাদের প্রিয় কবিকে নিয়ে লেখা, বিশ্বকবি বা সেই মানুষটিকে নিয়ে, হুম, রবীন্দ্রনাথ। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার? রানী, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার, সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তাঁর। ভীরু কিশোরী, সে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি
আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহে রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাই রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরী রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। ভালো জানি না পড়েছেন এই কবিতাও। না না, ভালো, চমৎকার পড়েছেন, চমৎকার। আমি অবশ্য আমি বলার কে, মানে শ্রোতা যারা না, না, শুনছেন ঠিক। তারাই বলবে। চেষ্টা করছি, কারণ আপনার সামনে এটা তো স্পর্ধা আপনার কবিতা পড়া। না 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 না, এটা কি বলছেন? ছি ছি। এবার আমি আপনার কবিতা শুনবো, মানে আচ্ছা, আমরা শুনবো। আমি তো মানে একটু বেশি আবৃত্তিযোগ্য কবিতা আপনিও পড়ছিলেন, আমিও পড়ছিলাম, যেহেতু এটি আবৃত্তি সংস্থার অনুষ্ঠান। আমি একটা এমন কবিতা পড়ি যেটা আমি বলছিলাম না যে ঠিক আবৃত্তি করা যায় না হয়তো সব হ্যাঁ, কবিতা, হ্যাঁ, সেই রকম নিশ্চয়ই, একটি কবিতা পড়ি। নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা অনেক পুরনো লেখা, অনেক আগের লেখা আমার। হুম। এই লেখাটার নাম প্রেমের কবিতা। আচ্ছা। শেষ পর্যন্ত এটা একটা প্রেমের কবিতাই হয়ে উঠল। শুরু যখন করেছিলাম তখন ঠিক ছিল এটা হবে একটা প্রতিবাদের কবিতা। আস্তে আস্তে নরম একটা প্রেমের কবিতা হয়ে উঠল। তোমার শান্ত চোখের মতো এবার কবিতাটা আর কিছু বলবে না, শুধু তাকিয়ে থাকবে। যখন তোমার ভালো সময়, যখন তোমার চারপাশে পোষা কুকুরের মতো সাফল্য ঘুরঘুর করবে, তখন দূরে দূরে থাকবে। তোমার কষ্টের দিনে আবার তোমার কাছে ফিরে আসবে, তাকাবে। তুমি দেখবে দিঘি, শান্ত, গভীর, আর শহর থেকে দূরে। প্রেম আসলে সারাদিনের ব্যস্ত শহরের পর স্তব্ধ এক গ্রাম, যেমন তোমার তাকিয়ে থাকা এ কবিতা আর রুখে দাঁড়ানো একটা দুটো মানুষ। বাহ, এটা আপনি যেটা বললেন আমার হ্যাঁ, কিন্তু সেটা মনে হলো না। না এটা বড় মঞ্চে হয়তো বলার মতো কবিতা ঠিক নয়, মানে কিন্তু এইরকম হ্যাঁ, ছোট সেটা ঠিক ঠিক, ছোট কিন্তু আড্ডায়। কবিতার আসর বা সেই ধরনের, হুম মানে হুম। ওই যে লোকে বুঝতে পারবে না বা সেরকম খুব দুরূহ না না শব্দ না না, আছে নেই সে কিন্তু। সেভাবে আমি লিখতেই পারি না তো, আমার তো অক্ষমতা, সেটা কি করবো বলুন। না না, তা নয়। সেটা মানে এটা আপনি বিনয়ের কথা বললেন, না কিন্তু না। ঘটনা হচ্ছে যে এটাও কিন্তু অবশ্যই করা যায়, মানে কবিতার মধ্যে এই কবিতাকে হুম পাঠানো যায়, মানে হুম মানুষের কাছে হুম পৌঁছানো যায়। হুম হুম। আপনার সঙ্গে আলাপচারিতার মধ্যে দিয়ে আমার মনে হয় দর্শকদের কাছে আমরা পৌঁছচ্ছি। সবাই অনেক মন্তব্য টন্তব্য করছেন দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনি কিছু আহ, মানে প্রতিষ্ঠিত সম্মান পেয়েছেন, মানে বাংলা একাডেমি, কৃত্তিবাস বা বঙ্গীয় সাহিত্য পরিষদ ইত্যাদি সম্মান আপনি পেয়েছেন। তার জন্য আমি আবার এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে অভিনন্দিত করছি, আরে না না, অভিনন্দন কি জানাচ্ছি বলছেন? বাঙালি হিসেবে। তো পুরস্কার দিয়ে কবিতার বিচার সত্যি হয় না। পুরস্কার খুব গুরুত্বপূর্ণ, উৎসাহ দেয়, কিন্তু হুম আমি আপনার একটি কবিতা পড়ব। তো হুম। সেই কবিতাটি পড়ার আগে অথবা পরে, যেটা আপনি মনে করবেন আপনি আমাকে বলুন, যে একটি পাড়া গাঁয়ে রূপকথা, একটি পাড়া পাড়া গাঁ গাঁর রূপকথা। একটি পাড়া গাঁর রূপকথা, এই কবিতাটি যে আচ্ছা, আপনার, আপনি পড়ে নিন। না, আমি 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 বলবো, পড়ে, আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি আপনি কি জিজ্ঞেস করছেন। আপনি পড়ে নিন, তারপর আমি বলবো। আমাদের বাড়িতে যার নাম সাধন, আপনাদের বাড়িতে তারই নাম তপন, ওনাদের বাড়িতে তারই নাম তো হরি। কে সাধন, কে তপন, কে হরি? একটা উপস্থিতি, বাতাসের মতো স্বাভাবিক, জলের মতো অপরিহার্য, কিন্তু টানা বৃষ্টির মতো ঘ্যান ঘ্যানে। যেমন আমাদের সাধন,
আমি জন্ম থেকে দেখে আসছি ওর চুল পাকা, সামনে 2-3টে দাঁত নেই, হাত ফোলা ফোলা, শিরা ওঠা। আমার মেয়েও জন্ম থেকে দেখছে তাই। যদি আপনি ওকে চান, না কোনো মানুষকে নয়, একটা নিম গাছকেও এই কথা বললেই খবর পৌঁছে যাবে ওর কাছে। তারপর বাজার করে খালি হাতে আগে আগে ফিরছে বাবা, পেছন পেছন থলি হাতে সাধন। অনুষ্ঠান বাড়িতে ওর স্বাভাবিক অপরিহার্য ঘ্যান ঘ্যানে উপস্থিতি। ছোট ছেলে মেয়েদের জন্য ও সাজবে ভূত, বড়দের আড্ডায় ভুলভাল শব্দে বলবে যাত্রার ডায়ালগ, তরুণদের আসর জমিয়ে দেবে, কিভাবে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল ভিয়েতনাম তা নিয়ে মিথ্যে মিথ্যে গল্প বলে। আত্মীয় স্বজনদের 2-1 ওর উপর রেগে যাবে। 1-2 জন বলবে ওকে এত আশকারা দেওয়া ঠিক না। তাতে অবশ্য সাধনের কিছু যাবে আসবে না। ও মামা বাবুর সামনে এগিয়ে দেবে ধোঁয়া ওঠা কাপ, কাকা বাবুর জন্য দিনে 3বার মুড়ের মাথার দোকান থেকে এনে দেবে উইলস ফিল্টার, রাঙা মাসিমার জন্য যত্নে সেজে দেবে পান। তারপর অনুষ্ঠান শেষ হলে কর্পূরের মতো মিলিয়ে যাবে বাতাসে, আর ওর খোঁজ পাওয়া যাবে না। তারপর আবার একদিন গাছকে, পাখিকে, আকাশকে বলতে হবে চাই, সাধনকে চাই। আহ, অমনি ভুঁই ফুঁড়ে উদয় হবে সাধন, সাজবে ভূত, বলবে ডায়ালগ, এগিয়ে দেবে চায়ের কাপ। কিন্তু একদিন আর আসবে না সাধন। খবর আসবে 6 মাস আগেই দেহান্তর ঘটেছে ওর। যদিও আমার বাবার মৃত্যুর শোক আমি সহ্য করেছি, তবু হু হু করে উঠবে আমার বুক, আর হঠাৎ করে গম্ভীর হয়ে যাবে আমার মেয়ে। কিন্তু 20 বছর পরে আমার মেয়ের ছেলে বা মেয়ে ভাববে এসব বানানো গল্প, পাড়াগাঁ রূপকথা ওরা কিছুতেই বিশ্বাস করবে না। বাতাসের মতো স্বাভাবিক, জলের মতো অপরিহার্য, টানা বৃষ্টির মতো ঘ্যান ঘ্যানে একটা লোকের নাম ছিল সাধন। মানে আমাদের বাড়িতে যে ছিল সাধন, আপনাদের বাড়িতে সে ছিল তপন, ওনাদের বাড়িতে ওরই তো নাম ছিল হরি। ভুল বললাম, সব বাড়িতেই ওর একটাই নাম ছিল, দীনবন্ধু ওরফে বিপদ তারণ। খুব ভালো পড়েছেন আশিসবাবু, কবিতাটা খুব ভালো পড়েছেন। আমার নিজেরই যে কত কত কথা মনে পড়ছিল কবিতাটা আপনার কণ্ঠে শুনতে শুনতে। আমি একটু বলি, আচ্ছা আমরা একদম শেষের দিকে এসেছি, আমি এরপর আর একটা কবিতা পড়ে শেষ করবো। 1 ঘন্টা হচ্ছে, এটা অত্যাচার হয়ে যাবে এরপর দর্শকদের কাছে, তাই আমি খেয়াল করিনি। আচ্ছা 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 আচ্ছা। একদম হ্যাঁ, 1 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, আমার ঠিক একটু কাজও আছে আসলে। তো ঠিক আমি আছে। এই কবিতাটার প্রেক্ষাপট বলে আর একটি কবিতা পড়ে আমরা শেষ করবো। ঠিক আছে। সেটা হচ্ছে এই সাধন আসলে কোনো বানানো চরিত্র নয়। আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকে ওকে দেখে আসছিলাম। সাধনদা নেই, বেশ কয়েক বছর আগে সাধনদা মারা যায়, এবং আমি বর্ধমানে বসে থেকে ওর মৃত্যুর খবর পাই, তখন এই কবিতাটি লিখেছিলাম। এটি দেশ পত্রিকার পুজো সংখ্যায় প্রকাশ পেয়েছিল। এবং শেষের দিকে যেটা হতো সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি, আমার বাবার শ্রাদ্ধের কাজেও সাধন ছিল, আমার দিদির বিয়েতে সাধন ছিল, যা কিছুই হয়েছে, আমার মেয়ের অন্নপ্রাশনে সাধন ছিল। শেষের কয়েক বছর ও আসতো মূলত পুজোর সময়। পুজো এলে আমরা গ্রামের বাড়ি যেতাম সবাই মিলে, এবং সাধন ঠিক এসে হাজির হতো। তো এই পুজো আসছে, আমি আবারও গ্রামের বাড়ি যাব, সাধনদা আর থাকবে না, বা গত কয়েক বছর ধরে যাই সাধনদা থাকে না। এটা একটা অদ্ভুত শূন্যতা। এবং আমি খেয়াল করে দেখেছি যে শুধু যে আমাদের বাড়িতে এই সাধনদার মতো মানুষ ছিল তা না, একটা সময় যৌথ পরিবারগুলোর প্রায় সব জায়গাতেই এরকম মানুষ কিন্তু ছিলেন, এরকম একজন করে সাধনদা ছিলেন। তো সেই জায়গা থেকে আমার এই কবিতাটা লেখা। এবং আমার মনে হয় যে কোথাও একটা, এটা আমার ব্যক্তিগত শোক তো বটেই, কিন্তু কোথাও একটা এটা বোধহয় যৌথ পরিবারে যারা মানুষ হয়েছেন, এই রকম মানুষদের ছায়ায়, যারা পরিবারের কেউ না হয়েও পরিবারের অংশ হয়ে গেছেন, তাদের যে কি বিরাট ভূমিকা একজন ব্যক্তির জীবনে থাকে,
সেটাকে একটু সামান্য আমি স্বীকার করতে চেয়েছিলাম, আমার ঋণটুকু। আমি তো বেশি কিছু ওর জন্য করতে পারিনি, হুম, সামান্য কিছু টাকা কখনো কখনো ওর হাতে দেওয়া ছাড়া কিছুই করতে পারিনি। তো সেই জায়গা থেকে এই কবিতাটা লিখেছিলাম যে আমার শ্রদ্ধা ওইরকম একটি অশিক্ষিত কিন্তু খুব বড় হৃদয়ের ঈষৎ খ্যাপাটে ঠিক, মজা করতো পেনি অনেকে মানুষের প্রতি। এরকম মানুষরা আছেন বলেই কিন্তু পৃথিবীটা এখনো সুন্দর। সত্যি তাই, সত্যি। আমি একটা কবিতা পড়ে শেষ করছি। এই কবিতাটার হুম, পর আসলে আর কোনো কবিতা পড়তে আমার ইচ্ছেও করবে হুম, না। হুম, আমি আচ্ছা, শুরু করেছিলাম যে কবিতা দিয়ে, তার নাম মা। যে যে কবিতা আহ, দিয়ে শেষ করছি, সুজাতা দত্ত লিখেছেন অত্যাচারিত, কিন্তু আমারও একটু কাজ আছে বিশ্বাস করুন, নইলে আমার ভালো লাগছে, আমারও ভালো লাগছে কথা বলতে। আশিস বাবু এত চমৎকার কথা বলছেন, এত চমৎকার পড়ছেন। এই কবিতাটা এই তো দেবী পক্ষ, তো তো মা দিয়েই আমরা শেষ করি। ওই আমার নতুন বই মৃতশেষ সবার এই কবিতাটি আছে। দুটি আচ্ছা, কবিতার নাম মা, দুটি কবিতা এই বইয়ের দুটি অংশে আছে। এই কবিতাটার নাম মা। এই পৃথিবীর ইতিহাস আসলে মায়েদের কষ্টের ইতিহাস, মায়েদের রক্ত আর অশ্রুতে ইতিহাসের পাতাগুলি ভিজে। সেই নিগ্র মায়ের কথা ভাবি, রাতে ধর্ষিতা হয়েও সকালে যিনি মেয়েকে পরিয়ে দিতেন ছেঁড়া ফ্রক। ভাবি সেই ইহুদি মায়ের কথা, এক জার্মান নরপিশাচ খেলার ছলে খালি করে দিয়েছিল যাঁর কোল। সেই আমেরিকান মায়ের কথাও ভাবি, ভিয়েতনামের যুদ্ধ থেকে যার ছেলে ক্রাচে ভর দিয়ে ফিরেছিল বাড়ি। ভাবি রোহিত ভেমুলার মায়ের কথাও। আর মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখী মায়েদের একজন ঠিক আরেকজনের মতো, শুধু একজনকে মনে হয় একটু আলাদা। তার চুলে পাক ধরেছে, হাসলে দেখা যায় তিনটি দাঁত নেই, মুখে বলিরেখা। সন্তানের অপমানের দিনেও, নিজের চরমতম দুঃখের ভেতরেও সেই বলিরেখা থেকে বিচ্ছুরিত হয় এমন এক জ্যোতি, শস্যের হাসির মতো এমন এক অহং, যা দেখেই বোঝা যায় তিনি কবির মা। বাহ, সত্যি। যেটা দিয়ে শুরু করেছিলেন এবং যেখানে শেষ করলেন, এরপরে আর কোনো কথা হয় না। মা, কবির মা, এবং যে দুর্গা মা আসছেন তিনি আমাদের ঘরের মা। অসাধারণ। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তবুও অতৃপ্ত, চাতক পাখি যেন অতৃপ্ত থাকে জল না পরে পেয়ে কখনো মাঝে দেখা মাঝে হবে। জল। আজকে অবশ্যই আমায় দেখা ক্ষমা হবে, করবেন পরে। অবশ্যই। সকলকে না, ধন্যবাদ। ঠিক আছে, অবশ্যই আপনি অনুরোধ আসছে আরো আজকে কিছুক্ষণ আপনাকে, হ্যাঁ, অনুষ্ঠানটি হুম, করার, হুম, হুম, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় 1 ঘন্টা হ্যাঁ, যথেষ্ট হ্যাঁ, একটা না লাইভের না জন্য। ঠিক আছে। পরে আবার অন্য পরবর্তীকালে সময় আবার সময় দেবো কোনোদিন, হ্যাঁ, নিশ্চয়ই। কোনো সুযোগ হ্যাঁ, করে নিশ্চয়ই, আপনাকে অনেক নিশ্চয়ই। ধন্যবাদ। ভালো শুভরাত্রি থাকবেন সবাইকে। সকলে। শুভরাত্রি। শুভেচ্ছা, হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। শারদ উৎসবের শুভেচ্ছা সকলকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন।